মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নতুন করে বৈশ্বিক রাজনীতিকে নাড়া দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে ইরান একের পর এক পাল্টা হামলা চালিয়ে শক্ত অবস্থান প্রদর্শন করছে। সামরিক বিশ্লেষকদের মতে এই সংঘাতে পারমাণবিক অস্ত্র ছাড়া প্রায় সব ধরনের আধুনিক অস্ত্র ব্যবহারের পরিস্থিতি তৈরি হয়েছে। তবুও ইরানকে সামরিকভাবে দমন করা সহজ হচ্ছে না বলে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষকের মন্তব্য। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কঠোর পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা বাড়তে শুরু করছে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছে উত্তর কোরিয়ার অবস্থান। শুধু পরিস্থিতি যখন আরও জটিল হয়ে উঠছে ঠিক তখনই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কড়া বার্তা দিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আলোচনা চলছে। তার এই বক্তব্য ঘিরে বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো চরম সিদ্ধান্ত নেওয়া হলে সেটি শুধু আঞ্চলিক সংঘাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং বড় ধরনের আন্তর্জাতিক সংকট তৈরি করতে পারে। এই মন্তব্যের ফলে ইতিমধ্যে বৈশ্বিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও এই উত্তেজনার আলোচনায় উঠে এসেছে। বিভিন্ন বিশ্লেষণে বলা হচ্ছে, যদি সংঘাত আরও তীব্র হয় তবে বড় শক্তিগুলোর অবস্থান কি হবে তা এখনও স্পষ্ট নয়। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে দেওয়া সতর্কবার্তা অনেকের কাছেই একটি কৌশলগত রাজনৈতিক সংকেত হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে উত্তর কোরিয়া বরাবরই শক্ত অবস্থান প্রদর্শনের জন্য পরিচিত, আর সেই ধারাবাহিকতায় এবারও তারা নিজেদের সামরিক সক্ষমতার কথা তুলে ধরছে। এদিকে এই সংঘাতের প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার প্রভাবশালী নেত্রী ও কিম জং উনের বোন কিম ইও জন কঠোর ভাষায় মন্তব্য করেছেন। তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযুক্ত করে বলেছেন, বিশ্ব অস্থিরতা সৃষ্টির পেছনে বড় শক্তিগুলোর ভূমিকা রয়েছে। তার মতে, কোনো দেশকে দুর্বল ভাবা বা তাদের ধৈর্য ও সামরিক সক্ষমতাকে পরীক্ষা করার চেষ্টা করলে তার ফলাফল ভয়াবহ হতে পারে। তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং এটিকে অনেকেই উত্তর কোরিয়ার শক্ত বার্তা হিসেবে দেখছেন। বিশ্লেষকেরা বলছেন, এই মন্তব্য শুধু ইরান প্রসঙ্গেই নয়, বরং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও করা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছে উত্তর কোরিয়া। তাদের দাবি, এই ধরনের মহড়া আঞ্চলিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে এবং এটি সরাসরি তাদের বিরুদ্ধে সামরিক প্রস্তুতির অংশ। এর ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পাশাপাশি পূর্ব এশিয়াতেও উত্তেজনার মাত্রা বাড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একটি বড় সামরিক মহড়া শুরু করছে। 10 দিনব্যাপী এই মহড়াকে দুই দেশ প্রতিরক্ষামূলক ও নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি হিসেবে উল্লেখ করলেও পিয়ংইয়ং একে ভিন্নভাবে দেখছে। উত্তর কোরিয়ার মতে, এই মহড়া তাদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এবং এটি ভবিষ্যৎ সামরিক পদক্ষেপের ইঙ্গিতও হতে পারে। এর ফলে এই ঘটনাকে ঘিরে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক রাজনীতিতে সামরিক মহড়া, শক্তি প্রদর্শন এবং কৌশলগত বার্তা দেওয়া অনেক সময় বড় শক্তিগুলোর জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক হাতিয়ার হয়ে দাঁড়ায়। উত্তর কোরিয়াও সেই কৌশল ব্যবহার করছে বলে মনে করা হচ্ছে। তারা জানিয়েছে, তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের ঝুঁকি তৈরি হলে সেটির জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে। এদিকে ইরান ইস্যুতে আন্তর্জাতিক রাজনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত কেবল আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং তা ধীরে ধীরে বৈশ্বিক শক্তিগুলোর প্রতিযোগিতার অংশ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে বড় শক্তিগুলোর প্রতিটি বক্তব্য ও সামরিক পদক্ষেপকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করা অত্যন্ত জরুরি, কারণ সংঘাত যত দীর্ঘায়িত হবে ততই তা বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক সংস্থা ও কূটনৈতিক মহল যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করছে। তবে বাস্তবে সেই সম্ভাবনা কতটা কার্যকর হবে তা এখনও অনিশ্চিত। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং পূর্ব এশিয়ার সামরিক উত্তেজনা মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক অস্থিরতার আবহ তৈরি হয়েছে। একদিকে ইরান ও ইসরায়েলের সংঘাত, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বিরোধ। এই দুই প্রেক্ষাপট একসঙ্গে আলোচনায় আসায় বিশ্ব রাজনীতি এখন অত্যন্ত সংবেদনশীল এক পর্যায়ে দাঁড়িয়ে আছে। পর্যবেক্ষকদের মতে, আগামী দিনগুলোতে বড় শক্তিগুলোর কূটনৈতিক পদক্ষেপ এবং সামরিক অবস্থানই নির্ধারণ করবে পরিস্থিতি কোন দিকে মন নেবে। উত্তেজনা যদি আরও বাড়ে তবে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তাই আন্তর্জাতিক সম্প্রদায় এখন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছে।
বর্তমান এই পরিস্থিতিতে বিশ্ববাসীর দৃষ্টি এখন মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ার দিকে, কারণ এই দুই অঞ্চলের রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তই আগামী দিনের আন্তর্জাতিক সম্পর্কের গতিপথ নির্ধারণ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, উত্তেজনা কমাতে পারস্পরিক সংলাপ ও কূটনৈতিক উদ্যোগই হতে পারে একমাত্র কার্যকর পথ। অন্যথায় বিশ্ব রাজনীতি আরও অনিশ্চিত এক পরিস্থিতির দিকে এগিয়ে যেতে পারে। কাতারে 9টি ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের। উপসাগরীয় দেশ কাতারকে লক্ষ্য করে নতুন করে 9টি ব্যালিস্টিক মিসাইল এবং কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। বৃহস্পতিবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রী এ তথ্য জানিয়েছেন খবর আল জাজিরার। তিনি জানান, নিক্ষেপ করা 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে 8টি প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। অপর একটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন একটি স্থানে গিয়ে পড়ছে, যেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। এদিকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও শীতল করার পদক্ষেপ হিসেবে দেশটি থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করছে ইউরোপের দেশ স্পেন। বুধবার প্রকাশিত স্পেনের সরকারি গেজেটও এ সিদ্ধান্ত প্রকাশ করা হয়। এর মাধ্যমে একদিন আগে সরকারের অনুমোদিত পদক্ষেপটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এখন থেকে তেল আবিবে স্পেনের দূতাবাসে একজন কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হবে। গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর মাদ্রিদ তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিল। এই বিরোধের সূত্রপাত হয় যখন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষিত কয়েকটি পদক্ষেপের সমালোচনা করেন। শত্রুর আত্মসমর্পণের অপেক্ষায় ইরান, আইআরজিসির হুঙ্কার। ইরানের বিপ্লবী গার্ড হুঙ্কার দিয়ে বলছে, আমরা কেবল শত্রুর পরিপূর্ণ আত্মসমর্পণের কথা ভাবছি, আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বীকারের কথা চিন্তা করছি। আমরা তখনই এই লড়াই শেষ করব যখন দেশ থেকে যুদ্ধের ছায়া অপসারিত হবে। এক বিবৃতিতে আইআরজিসি এ হুঙ্কার দিয়েছে। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতি দিয়েছে। তাতে বলছে, ইরান এই হামলার 38তম ধাপ শুরু করছে। কুয়েতের আদিরি হেলিকপ্টার ঘাঁটিতে 2টি শক্তিশালী ও যুগপৎ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এতে আহত 100 জন ব্যক্তিকে দেশটির আল জাবের এবং আল মুবারাক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আরও বলা হয়, আইআরজিসির বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কুয়েতের 2টি নৌঘাঁটি মোহাম্মদ আল আহমেদ ও আলী আল সালেমে অবস্থিত ক্যাম্প প্যাট্রিয়ট এবং মার্কিন সন্ত্রাসী সেনাদের আবাসন ও সরঞ্জাম রাখার গুদামগুলোতেও ভয়াবহভাবে হামলা করা হয়েছে। ইরান এসব হামলা সফলভাবে দাবি করলেও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি। লেবানন থেকে ইসরায়েলে একসঙ্গে ছোড়া হলো 100টি রকেট। ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে 100টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, এই রকেটগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। খবর টাইমস অফ ইসরায়েলের। জানা গেছে, লেবাননের বিভিন্ন স্থান থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে। এই হামলার পর বন্দরনগরী হাইফা সহ গালিলি ও গোলান উপত্যকা এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে পুনরায় সক্রিয় হওয়ার পর এটি এই হিজবুল্লাহর সবচেয়ে বড় রকেট হামলা বলে জানা গেছে। এদিকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও শীতল করার পদক্ষেপ হিসেবে দেশটি থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করছে ইউরোপের দেশ স্পেন। বুধবার প্রকাশিত স্পেনের সরকারি গেজেটে এ সিদ্ধান্ত প্রকাশ করা হয়। এর মাধ্যমে একদিন আগে সরকারের অনুমোদিত পদক্ষেপটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এখন থেকে তেল আবিবে স্পেনের দূতাবাসে একজন কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হবে। গত বছরের সেপ্টেম্বরের দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর মাদ্রিদ তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিল। এই বিরোধের সূত্রপাত হয় যখন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষিত কয়েকটি পদক্ষেপের সমালোচনা করেন।